স্বাগত সিটিভিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। প্রত্যেক দিনের মতো আজও আমরা উপস্থিত হয়ে গেছি। আজও নিঃসন্দেহে আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের মতো তারা কেউ না কেউ রয়েছেন, তা তোমাদের সমস্ত রকম সমস্যা বা তোমাদের সমস্ত রকম কোয়েরি ক্লিয়ার করবার জন্য। আজ আমরা কি বিষয় নিয়ে পড়ব এবং তার সঙ্গে সঙ্গে কোন ক্লাস থাকছে, কোন স্যার আমাদের বলছেন, সমস্ত কিছু তোমাদের জানাবো। তার আগে তোমাদের একটু জানিয়ে দিই যে এই লাইভ অনুষ্ঠান যদি তোমাদের কোনোভাবে দেখতে কোনো অসুবিধা হয় বা দেখতে পাচ্ছ না, কোনো কারণে ব্যস্ততা বা পড়াশোনা বা কোনো কিছুর জন্য দেখতে পাচ্ছ না, তোমাদের বলি চিন্তার কিছু নেই। তোমরা পরবর্তী সময়েও এই লাইভ অনুষ্ঠান দেখতে পাবে, একবার নয় বারবার। সিটিভিএন এবং সিএনএর ফেসবুক পেজে গেলে পরেই তোমরা এই সম্প্রচার বা একবার নয় বারবার দেখতে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবে গেলে পরেও তোমরা এই লাইভ অনুষ্ঠান দেখতে পাবে। আচ্ছা, আজ আমরা পড়াশোনা করব। আজ ক্লাস 8 এবং 9 এই দুটি ক্লাস নিয়ে আমরা থাকবো, এবং এই দুটি ক্লাসের ভৌত বিজ্ঞান নিয়ে আমরা পড়াশোনা করব। ক্লাস 8-এর কোন বিষয় নিয়ে আমরা পড়াশোনা করবো, কারণ নিঃসন্দেহে তোমরা জানোই যে 8 ঘন্টা আমরা ক্লাস 8-এ দেবো এবং তারপর আর 8 ঘন্টা আমরা ক্লাস 9 পড়াশোনা করব। আমি যাবো নিঃসন্দেহে ক্লাস 8-এর কোন চ্যাপ্টার নিয়ে আজকে পড়াশোনা করবো। তার আগে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু আলাপ করে নেবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বরুণ বিশ্বাস, মাসুন্দা বয়েজ হাই স্কুল। স্যার, আপনাকে স্বাগত, আরও একবার স্বাগত। আপনি আগেও এসেছেন আমাদের এখানে, আপনি বহুবার ক্লাস নিয়েছেন। তো আচ্ছা, আমি যেমনটা বলছিলাম যে ক্লাস 8 অর্থাৎ 8 ঘন্টা ক্লাস 8-তে যাবো এবং তারপরের 8 ঘন্টা ক্লাস 9-তে যাবো। ক্লাস 8-এর কোন চ্যাপ্টার নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো একটু বলে দিই। ক্লাস 8-এর মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, পদার্থের গঠন, এই বিষয়টা নিয়ে অর্থাৎ এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। সেই অনুযায়ী ক্লাস 8-এর কিছু প্রশ্ন আমরা সেট করেছি, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। তোমাদের এই বিষয়ক বা এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। ক্লাস 9-এর কী চ্যাপ্টার রয়েছে সেই বিষয়ে যাব, তবে আর 8 ঘন্টা পর, কারণ ক্লাস 8টা আমরা 8 ঘন্টা পড়বো, তারপর বাকি সময়টা পড়বো ক্লাস 9। আপাতত আমরা ক্লাস 8 দিয়ে পড়াশোনা শুরু করছি। স্যার, আমি কি প্রশ্ন চলে যাবেন, আপনি কিছু বলবেন? না না, আচ্ছা, আমি তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। আজকে আমরা প্রথম ক্লাস 8-এর ভৌত বিজ্ঞানের এই বিষয়ক যে প্রশ্নটি করব সেটি জানাচ্ছি। আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয় এবং তড়িৎ যোগ্যতা কাকে বলে? হ্যাঁ, প্রথমত বলি ক্লাস 8-এ ভৌতবিজ্ঞান বলে কিছু নেই, অ্যাকচুয়ালি সায়েন্স। তোমাদের যা সিলেবাস সেটা সায়েন্স হিসেবেই পরিচিত, বা পরিবেশ ও বিজ্ঞান। তাই পরিবেশ ও বিজ্ঞানে দুটো পার্ট, একটা লাইফ সায়েন্স আছে, একটা ভৌতবিজ্ঞান আছে। আচ্ছা, ভৌতবিজ্ঞানের এই যে আজকে যে টপিকটা বা যে চ্যাপ্টারটা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি যেটা বোঝানোর জন্য, এখানে মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, পদার্থ, মানে পদার্থ, মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া। তা পদার্থ, মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া বোঝানোর আগে যেহেতু তোমরা প্রেজেন্ট নেই এই মুহূর্তে, মানে ওই দিকে আছো, মানে ফ্যান্টম হিসেবে আছো, আমি তাও বলছি তোমাদের যে তোমরা ওই পর্যায় সারণীর 20টা মৌল, প্রথম 20টা মৌল একটুখানি জানবে ভালো মতন। হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এইভাবে পরপর 20খানা এলিমেন্ট তোমরা ভালো করে জানবে। আচ্ছা, তারপরে কি জানবে? তারপরে জানবে যে এই যে মৌলগুলো, তাদের পারমাণবিক সংখ্যাটা তোমাদের অবশ্যই জানা উচিত। এইটুখানি মুখস্থ করলে আর ভৌতবিজ্ঞানের কিছু মুখস্থ করার নেই, বাকি সম্পূর্ণটাই বোঝার। দেখো, আমি প্রথম প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টারে সেট করেছি, আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয়, তড়িৎ যোজ্যতা কাকে বলে। তাহলে আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয় বলি। প্রথমে আয়নীয় প্রথমে বলি বন্ধন কয় প্রকার। বন্ধন বেসিক্যালি 3 প্রকার বা 4 প্রকার। আমি 4 প্রকারই বলছি তোমাদের। প্রথম হচ্ছে 1 নম্বরে আয়নীয় বন্ধন, 2 নম্বরে হচ্ছে সমযোজী বন্ধন, 3 নম্বর অসমযোজী বন্ধন, আর 4 হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তোমাদের সিলেবাসে যেটা আছে আপাতত, যেহেতু ক্লাস 8, তোমরা আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন নিয়ে একটু আলোচনার মধ্যে বা পড়াশোনা করবে। দেখো, আয়নীয় বন্ধন কাকে বলে বা কিভাবে তৈরি হয়। আয়নীয় কথাটার অর্থ হচ্ছে আয়ন, মানে আয়ন থেকে যে যৌগ আমরা পাই, হ্যাঁ, সেইটা হচ্ছে আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগ বা আয়নীয় বন্ধন কীভাবে তৈরি হয় দেখো, একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে, ধরো সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড যদি আমি নিই, একটু বোর্ডের দিকে দেখো। ধরো সোডিয়াম ক্লোরাইড, আমি সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম নিচ্ছি প্লাস ক্লোরিন নিচ্ছি, তৈরি করছি NaCl। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড
খাদ্য লবণ বা নুন তোমরা যেটা খেয়ে থাকো। আচ্ছা, NaCl এখন এইটা দেখতে এতটা ইজি মনে হচ্ছে যে এইভাবে সোডিয়াম আর ক্লোরিন থেকে NaCl তৈরি হলো, আদৌ তা নয়। দেখো এখানে সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তৈরি করছে কি Na+, ওকে, তৈরি করছে Na+। দেন ক্লোরিন কি করছে, Cl সেই একটা ইলেকট্রন অ্যাবজর্ব করে নিচ্ছে, নিয়ে তৈরি করছে কি Cl-। কেমন, Na+Cl-। তাহলে Na+Cl- এরা ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর সঙ্গবদ্ধ হয়। কেমন, পরস্পর সঙ্গবদ্ধ হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হয় আয়নীয় যৌগ, এবং যে সঙ্গবদ্ধ যে ফোর্সের মাধ্যমে এরা যুক্ত হয় তাকে বলা হচ্ছে আয়নীয় বন্ধন। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাতে পারি, ক্যালসিয়াম Ca+Cl তৈরি করছে কি CaCl2, এখানে 2Cl নিচ্ছি। সেই একইভাবে ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+, আর 2Cl থেকে 2Cl-। কেমন, তাহলে ক্যালসিয়াম 2+ প্লাস 2Cl- থেকে তৈরি হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। কেমন, তাহলে দেখো এখানে প্রথমটার ক্ষেত্রে কি করেছি, প্রথমটার ক্ষেত্রে একটা ইলেকট্রন ট্রান্সফার করা হয়েছে বা একটা ইলেকট্রন সোডিয়াম ছেড়ে দিয়েছে, সোডিয়াম ছেড়ে দিয়ে Na+ তৈরি হয়েছে। ঠিক ক্লোরিনও তাই, ওই ইলেকট্রনটা অ্যাবজর্ব করেছে বা নিয়ে নিয়েছে নিজের কাছে, নিয়ে Cl- তৈরি করেছে। তাহলে Na+Cl-। এখন দেখো আমি আরেকটু যদি ইলাবোরেটলি তোমাদের বলি, Na+ কেন তৈরি হবে। সব সময় এই সমস্ত মৌলগুলো যখন বন্ধন তৈরি করবে, তারা চেষ্টা করবে যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের কনফিগারেশান পেতে, বা নিকটতম নিষ্ক্রিয় মৌল কী কী আছে। নিষ্ক্রিয় মৌল হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। রেডনটা এখানে রেডিও অ্যাক্টিভ, আমি বলছি না। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। কেমন, আচ্ছা, তাহলে দেখো হিলিয়ামের হচ্ছে 2, নিয়নের এখানে 10 মিনস 2 আর 8। কেমন, আর্গনের হচ্ছে 18, 2, 8, 8, এইভাবে পরপর কনফিগারেশনগুলো থাকে। সোডিয়ামের কত অ্যাটমিক নাম্বার, নর্মালি 11 থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় থাকে কত এখানে 10। তাহলে 10 মিনস 2 আর 8। দেখো 2 আর 8 মিনস নিয়নের কনফিগারেশান সে পেয়ে যাচ্ছে বাইরের পক্ষে 8টা ইলেকট্রনিক কনফিগারেশান। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে নিয়নের পাচ্ছে, ঠিক তেমনি ক্লোরিন কার পাচ্ছে, ক্লোরিন হচ্ছে 17। একটা ইলেকট্রন যদি অ্যাবজর্ব করে তৈরি হচ্ছে 18 মিনস 2, 8, 8। দেখো এটা আর্গনের কনফিগারেশান পাচ্ছে। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস সোডিয়াম পাচ্ছে নিয়নের, আর ক্লোরিন পাচ্ছে আর্গনের, নিয়ে সঙ্গবদ্ধ হয়ে কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে সঙ্গবদ্ধ হয়ে আয়নীয় বন্ধন তৈরি করছে। কেমন, এখানে তাহলে তড়িৎযোজ্যতা কি বলবো, তড়িৎযোজ্যতা এখানে কত, যে এই যে একটা ইলেকট্রন যে ছেড়ে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশান পাচ্ছে, আর ক্লোরিনও যে একটা ইলেকট্রন অ্যাবজর্ব করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশান পাচ্ছে, এবং তারা যে পরস্পর সঙ্গবদ্ধ হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের মাধ্যমে, যার মাধ্যমে সঙ্গবদ্ধ হচ্ছে সেটা হচ্ছে তাকে তড়িৎযোজ্যতা বলা হয়। যেমন এখানে সোডিয়ামের ক্ষেত্রে কত 1, সোডিয়ামের ক্ষেত্রে 1 তড়িৎযোজ্যতা, ক্লোরিনের ক্ষেত্রেও এখানে 1। এই ক্ষেত্রে ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হবে 2, ক্যালসিয়ামের ক্ষেত্রে 2, আর ক্লোরিনের ক্ষেত্রে এখানে 1। ওকে, বোঝাতে পারলাম তাহলে আয়নীয় বন্ধন কীভাবে তৈরি হয়, তড়িৎযোজ্যতা কাকে বলে। কেমন, পরের প্রশ্ন চলে গেল। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে, ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝো, উদাহরণ দাও। ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝো, উদাহরণ দাও।
আচ্ছা, ক্যাটায়ন ও অ্যানায়ন, দেখো ক্যাটায়ন বলতে কি বোঝাই? ক্যাটায়ন বলতে বোঝায় কোনো মৌল থেকে বা কোনো পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, হোয়াটএভার, হ্যাঁ, কোনো পরমাণু থেকে যখন ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আধান কণা পরিণত হয় তাকে ক্যাটায়ন বলা হয়। যেমন সোডিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন আছে 281, এই ইলেকট্রনটা সে ছেড়ে দিয়ে তৈরি করছে কি Na প্লাস ইলেকট্রন 2 নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন সে পাচ্ছে। কেমন? তাহলে সোডিয়ামটা কি এখানে ক্যাটায়ন। ঠিক তেমনি ক্যালসিয়াম কত? 20 মিনস 2 8 8 2, কেমন? এইভাবে থাকে 2882, কেমন? ক্যালসিয়াম এও কি করছে? দুখানা ইলেকট্রন ছাড়ছে, 2 ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে ধনাত্মক আধানে পরিণত হচ্ছে, একে বলা হচ্ছে ক্যাটায়ন, মানে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। ঠিক তেমনি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, সে ক্লোরিন নাও, Cl প্লাস ইলেকট্রন, Cl মাইনাস, কেমন? তাহলে কোনো মৌল যখন ইলেকট্রন অ্যাবজর্ব করে বা শোষণ করে ঋণাত্মক আধানে পরিণত হয় তাকে অ্যানায়ন বলা হয়। কেমন? তাহলে ক্লোরিন থেকে Cl মাইনাস, ফ্লোরিন থেকে F মাইনাস, কেমন? অক্সিজেন আবার কি? অক্সিজেন ঠিক দুটো ইলেকট্রন নিয়ে ও 2 মাইনাস তৈরি করতে পারে। ক্লোরিন Cl মাইনাস, ফ্লোরিন F মাইনাস ইত্যাদি। ফ্লোরিন হচ্ছে F প্লাস ইলেকট্রন F মাইনাস। ওকে, কয়টা যাব? আচ্ছা, পরের প্রশ্ন রইল, কোনো মৌলের আস ও ইক আয়ন বলতে কি বোঝায়? উদাহরণ দাও। আচ্ছা, আস ও ইক, দেখো এই যে আমি তড়িৎযোজ্যতা বললাম, তড়িৎযোজ্যতা বা পরবর্তীকালে আমি যখন কোশ্চেনও সেট করেছি তোমাদের জন্য সমযোজ্যতা, তড়িৎযোজ্যতা সমযোজ্যতার সময় দেখা যাবে যে কিছু কিছু মৌলের পরিবর্তনশীল যোজ্যতা আছে। পরিবর্তনশীল যোজ্যতা মানে এর যোজ্যতা ভিন্ন রকমের হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এটসেট্রা। যেমন আয়রনের ক্ষেত্রে যদি দেখা হয়, আয়রনের পরিবর্তনশীল যোজ্যতা 2, 3 ইত্যাদি হয়, আয়রনের পরিবর্তনশীল যোজ্যতা 2 আর 3। আবার 2 আর 3কে, এই যে 2 হচ্ছে কমটা আর 3 হচ্ছে বড়টা, তাহলে এই মিনিমাম যোজ্যতার যে সংখ্যাটা, যেটা 2, সেটাকে বলা হচ্ছে আস, আর এই যে ম্যাক্সিমাম বা বড় যেটা আছে সেটাকে বলা হচ্ছে ইক। যেমন FeCl2, আমরা দেখি FeCl2, তাহলে এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। কী নাম? ফেরাস ক্লোরাইড। আবার যদি 3 দিয়ে করা হয় FeCl3, এটার নাম তখন চেঞ্জ হয়ে যাবে ফেরিক ক্লোরাইড। একটা আস, একটা ইক, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। কেমন? ফেরাস, ফেরিক। ঠিক তেমনি আর একটা এক্সাম্পল দেখো, তোমাদের আয়রন গেল, আয়রন, নিকেল অক্সাইড, তো আমি দেখাতেই পারি কপার দেখো Cu, কপারের ক্ষেত্রেও 1 আর 2 থাকে, 1 আর 2, কেমন? 1 আর 2। এই ক্ষেত্রে দেখো Cu2O, আর আরেকটা হচ্ছে CuO, কেমন? Cu2O, এটার নাম কি? এটার নাম হচ্ছে কিউপ্রাস অক্সাইড। এটার নাম কি? কিউপ্রিক অক্সাইড, মানে কম যোজ্যতার সাথে যে যৌগ গঠন করছে তাকে বলা হচ্ছে আজ, আর বেশি যোজ্যতার সাথে যে যৌগ গঠন করা হচ্ছে তাকে বলা হচ্ছে ইক। কেমন? কিউপ্রাস আর কিউপ্রিক। ওকে, পরের প্রশ্ন রয়েছে, মূলক কাকে বলে? একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক আধানযুক্ত মূলকের উদাহরণ দাও। আরেকবার বলে দিই, মূলক কাকে বলে? একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক আধানযুক্ত মূলকের উদাহরণ দাও। আচ্ছা, মূলক মানে হচ্ছে একটা পরমাণু গুচ্ছ। কেমন? পরমাণু গুচ্ছ বা পরমাণু পুঞ্জ। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি, ধরো NH4+,
NH4 প্লাস। কেমন, এখানে দেখো কটা পরমাণু আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন 4টে আছে, 4টে হাইড্রোজেন একটা নাইট্রোজেন প্লাস। তার মানে কি সংজ্ঞাটা কি দাঁড়াবে? সংজ্ঞাটা এসে দাঁড়াবে যখন ভিন্ন পরমাণু একসাথে যুক্ত হয়ে যখন নিজস্ব কোনো আয়ন তৈরি করবে তাকে বলা হচ্ছে মূলক বা র্যাডিক্যাল। এটা দুটো পার্ট, একটা হচ্ছে ধনাত্মক র্যাডিক্যাল বা ধনাত্মক মূলক, আর দ্বিতীয়টা হচ্ছে ঋণাত্মক র্যাডিক্যাল বা ঋণাত্মক মূলক, মানে নেগেটিভ র্যাডিক্যাল বা নেগেটিভ ঋণাত্মক মূলক। কেমন, তাহলে এখানে NH4 কি, এখানে NH4 প্লাস হচ্ছে তোমার কি ধনাত্মক র্যাডিক্যাল বা পজিটিভ মূলক। আর ঠিক তেমনি ঋণাত্মকের দিক থেকে তুমি এখান থেকে নাও CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস প্রচুর আছে, SO4 2 মাইনাস, PO4 3 মাইনাস এটসেট্রা প্রচুর আছে ঋণাত্মক র্যাডিক্যালের এক্সাম্পল। ধনাত্মক হচ্ছে NH4 প্লাস। এরা কি কোনো সবসময় অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত থাকে, কখনো একা থাকতে পারে না। ওকে, কখনো এরা একা থাকতে পারে না। তাহলে বোঝাতে পারলাম ধনাত্মক র্যাডিক্যাল আর ঋণাত্মক র্যাডিক্যাল, এবং র্যাডিক্যাল কাকে বলে বা তোমার এই মূলক কাকে বলে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? সমযোজ্যতা কাকে বলে? আচ্ছা, এটা গেল আয়নীয় বন্ধনের পার্ট। আয়নীয় বন্ধন দেখো, আমি বলেছিলাম যে ক্যাটায়ন এবং অ্যানায়ন ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে সঙ্ঘবদ্ধ হয়। কেমন, সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন হচ্ছে ধরো এ বি, কেমন, এ বি একটা যৌগ। তাহলে এ বি একটা যৌগ যদি আমি দেখি, তাহলে এ একটা মৌল, বি একটা মৌল পরস্পর যুক্ত হয়ে এ বি একটা যৌগ তৈরি করছে। সমযোজী মিন্স সমান ইলেকট্রন। দেখো এ ধরে নাও একটা ইলেকট্রন এখানে আছে, বি এরও তেমনি একটা ইলেকট্রন এখানে আছে। তাহলে এ কি করছে, বিকে একটা ইলেকট্রন দিচ্ছে, বিও একে একটা ইলেকট্রন দিচ্ছে, দিয়ে এ বি যৌগ তৈরি করছে। মানে সম ইলেকট্রন দিয়ে যে ইলেকট্রন জোট তৈরি করে বন্ধন তৈরি করা হচ্ছে তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। কেমন, এ বি, এ বন্ধন বি। ওকে, তাহলে সমযোজী বন্ধন কীভাবে তৈরি হয়? বলছে যে একটা করে ইলেকট্রন বা সমভাবে ইলেকট্রন দিয়ে যে যৌগ মৌলের পরমাণুগুলি সমভাবে ইলেকট্রন দিয়ে যে যৌগ গঠন করছে তাকে বলা হচ্ছে সমযোজী যৌগ। একদম, আমরা পরবর্তীতে যাব, তবে তার আগে স্যার একটু ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো, আমার নাম কুন্তল চন্দ্র, আমি গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে বলছি। বলো। আমার প্রশ্নটা হচ্ছে ক্লোরোফর্মের কে সমযোজী বন্ধন হিসেবে দেখাও। আরেকবার যদি বলো। ক্লোরোফর্মকে লুইস ডট ডায়াগ্রামের মাধ্যমে দেখানো। ক্লোরোফর্মকে লুইস ডট ডায়াগ্রামের মাধ্যমে দেখাও, ঠিক আছে। আচ্ছা, আমি তোমার প্রশ্নটা আমি বলছি। CCl4 এই CHCl3, ক্লোরোফর্মের ফর্মুলা হচ্ছে CHCl3। কেমন, CHCl3কে লুইস ডট ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে। দেখুন, তাহলে সমযোজী বন্ধন হয়ে গেল। আমি ক্লোরোফর্মটা তোমাদের দেখাই। লুইস ডট ডায়াগ্রাম মানে আমি তোমাদের বলি, লুইস ডট ডায়াগ্রাম সবসময় পরমাণুর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন দিয়ে ফিল আপ করতে হবে। কেমন, 8টা ইলেকট্রন দিয়ে। দেখো কার্বন সি, কেমন, সিতে তুমি এখানে CH স্ট্রাকচারটা হচ্ছে Cl, ওকে, CL একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এইভাবে দেখানো হয়। এখন হাইড্রোজেনের ইলেকট্রন কটা? একটা ইলেকট্রন বাইরের কক্ষে আছে। কার্বনের আছে কটা? কার্বন হচ্ছে 2 আর 4। কেমন, কার্বন হচ্ছে 6 2 4। ক্লোরিন আছে কটা? ক্লোরিনে দেখো বাইরের কক্ষে ইলেকট্রন 2 8 7। কেমন, 17খানা, 2 8 7। তাহলে 7টা ইলেকট্রন বাইরের কক্ষে আছে। আমি ক্লোরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন লিখছি। আমি এখন বন্ধনগুলোকে আমি অ্যাবসেন্ট করে দিই। কেমন, তাহলে বুঝতে সুবিধা হবে। বন্ধনগুলো এখন থাকলো এইভাবে। দেখো আমি বাইরের কক্ষে 7টা ইলেকট্রন
এই যে দিলাম, এখানেও তাই, এটা এখানেও তাই, এটা ঠিক তেমনি কার্বনের দেখো বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন বসাও, 1 2 3 4। হাইড্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কটা? দেখো একটা, কেমন? এইবার দেখো প্রত্যেকটার এনভায়রনমেন্টে বা বাইরের কক্ষে দেখো 8টা করে ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে গেছে অলরেডি 8টা করে ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে গেছে। দেখো 2 4 6 8, 2 4 6 8, 2 4, আচ্ছা এখানে কিন্তু দুটো মিস করেছি আমি, 2 4 6 8, ওকে। আর এখানে দেখো কার্বনের ক্ষেত্রে দেখো 2 4 6, এই 2 8। হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র দুটো থাকবে, কারণ হাইড্রোজেনের যেহেতু একটা বাইরের কক্ষে আছে, এটা অক্টেট হবে না, হ্যাঁ, এটা হচ্ছে ডাবলেট বা দ্বিতীয়, দুটো করে ইলেকট্রন থাকবে হাইড্রোজেনের ক্ষেত্রে। আর বাকি সবগুলোর ক্ষেত্রে অক্টেট ফিল আপ করা হচ্ছে। এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার ক্লোরোফর্মে, CH-Cl3। আচ্ছা, আমি যে কোশ্চেনটাতে ছিলাম, সমযোজী বন্ধন কাকে বলে বা সমযোজ্যতা। দেখো সমযোজ্যতাতে এখানে আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। ধরো অ্যামোনিয়া, NH3, কেমন? অ্যামোনিয়াতে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, কেমন? নাইট্রোজেন 3, হাইড্রোজেন 1। যাই হোক, তাহলে NH3 তৈরি হচ্ছে এইভাবে। আমি তোমাদের জন্য আরেকটা কোশ্চেনও সেট করেছি, যোজ্যতা কাকে বলে, আমি তখন বোঝাবো আরও ইলাবোরেটলি, এটাকে আরও এক্সপ্লেন করব আমি। এখানে দেখো A ডট আর B ডট পরস্পর ইলেকট্রন শেয়ার করে যে ইলেকট্রন জোড় তৈরি করছে, এই যে বন্ধনটা তৈরি হলো, এই বন্ধনে দুটো ইলেকট্রন এইভাবে আছে, কেমন? A বন্ধন B। এখন এটা কয় প্রকার হতে পারে? এটা বেসিক্যালি 3 প্রকার হয়, মানে নর্মাল ওয়েতে 3 প্রকার হয়। একটা হচ্ছে এক বন্ধন, যেটা A বন্ধন B দেখাতে পারি। উদাহরণ হিসেবে CH4 মিথেন, যেখানে প্রত্যেকটাই এক বন্ধন আছে, CH অথবা CH-Cl3, এই ক্লোরোফর্ম কার্বন টেট্রা, এই CH-Cl3 আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে, CCl4 আছে, যেখানে প্রত্যেকটা হচ্ছে এক বন্ধন আছে। আবার A বন্ধন B, এটার এক্সাম্পল হচ্ছে ইথিলিন, CH2 ডবল বন্ড CH2, কেমন? যেখানে দেখো কার্বন একটা দ্বিবন্ধন অবস্থায় আছে, কার্বন একটা দ্বিবন্ধন অবস্থায় রয়েছে। আবার দেখো A ট্রিপল বন্ড B, কেমন? A ট্রিপল বন্ড বিতে আবার অ্যাসিটিলিনের একটা এক্সাম্পল আমি দেখাতে পারি, CH ট্রিপল বন্ড CH, যেখানে কার্বন ত্রিবন্ধন অবস্থায় আছে, কেমন? H। ওকে, পরের প্রশ্ন রয়েছে, মৌলের যোজ্যতা বা যোজন ক্ষমতা কাকে বলে? যোজ্যতা কিভাবে পরিমাপ করা হয়? মৌলের যোজ্যতা বা যোজন ক্ষমতা, একটু আগে আমি বলছিলাম, যোজ্যতা বা যোজন ক্ষমতা বলতে কোনো মৌল অপর কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, তাকে বলা হয় যোজ্যতা বা যোজন ক্ষমতা, কেমন? কোনো মৌল অপর কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, তাকে বলা হচ্ছে যোজ্যতা বা যোজন ক্ষমতা। যেমন আমি ধরে নিচ্ছি A হচ্ছে X, যোজ্যতা হচ্ছে X, আর B এর যোজ্যতা হচ্ছে Y, কেমন? তাহলে AX BY এরা যখন পরস্পর যৌগ গঠন করবে, আমি এইটাকে AB সিরিয়ালে লিখছি XY, যখন যৌগ গঠন করবে তখন এর যে যোজ্যতা সেটা B এর কাছে চলে যাবে, Y এর যে যোজ্যতা সেটা A এর কাছে আসবে। তৈরি হবে কি? তৈরি হবে AYBX, এরকম একটা যৌগ তৈরি হবে, কেমন? আচ্ছা, এরপরে যোজ্যতা কীভাবে পরিমাপ করা হয়? দেখো, যোজ্যতা পরিমাপ করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি ধরা হচ্ছে, একটা প্রমাণ স্কেল ধরে নেওয়া হচ্ছে। প্রমাণ স্কেল বলতে যার যোজ্যতা মিনিমাম আমরা তাকে নেব। যোজ্যতা মিনিমাম বেসিক্যালি হাইড্রোজেন আর ক্লোরিন,
প্রত্যেকের যোজ্যতা হচ্ছে এক, হাইড্রোজেনেরও এক, ক্লোরিনেরও এক। তার মানে যদি আমি সংজ্ঞাটা তৈরি করি বা ডেফিনেশনটা যদি আমি বলতে চাই, তাহলে কীভাবে বলবো? কোনো মৌল মোট যে কটা হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে যে কটা হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুকে প্রতিস্থাপিত করে, তাকে ওই মৌলের যোজ্যতা বলা হয়। যেমন ধরো HCl, এখানে HCl এ ক্লোরিনের সাথে কটা হাইড্রোজেন আছে? একটা, তার মানে ক্লোরিনের যোজ্যতা কত? 1। আবার অ্যামোনিয়া NH3, এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কটা আছে? কটা জুড়ে আছে? 3টে, তার মানে নাইট্রোজেনের যোজ্যতা কত এখানে? 3। কেমন? আবার জল H2O, এখানে অক্সিজেনের সাথে কটা হাইড্রোজেন জুড়ে আছে? 2টো হাইড্রোজেন জুড়ে আছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা কত এখানে? 2। আবার CCl4, এখানে কার্বন কটা ক্লোরিনের সাথে জুড়ে আছে? 4টে ক্লোরিনের সাথে জুড়ে আছে, তাহলে কার্বনের যোজ্যতা কত এখানে? 4। বোঝা গেল? কার্বনের যোজ্যতা হচ্ছে 4। তাহলে এইভাবে আমরা যোজ্যতা পরিমাপ করি। কেমন? আচ্ছা, পরের প্রশ্নটায় আমরা যাচ্ছি। পরের প্রশ্নটা রয়েছে H এর যোজ্যতা 1, নাইট্রোজেনের যোজ্যতা 3, অক্সিজেনের ও S এর যোজ্যতা 2, P এর যোজ্যতা 3 এবং 5 এবং C এর যোজ্যতা 4 হলে নিম্নলিখিত যৌগগুলির সংকেত লেখো। জল, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড ইত্যাদি। দেখো, আমি যোজ্যতাগুলো তোমাদের বলে দিয়েছি। হাইড্রোজেন হচ্ছে 1, নাইট্রোজেন 3, নাইট্রোজেন 3, অক্সিজেন ও S, অক্সিজেন আর সালফারের হচ্ছে অক্সিজেন অ্যান্ড সালফার 2। কেমন? অক্সিজেন অ্যান্ড সালফার দুজনের হচ্ছে 2। ফসফরাসের আবার দুরকম যোজ্যতা আছে, একটা হচ্ছে তোমার 3 আর 5 ইত্যাদি। কেমন? দিয়ে নিম্নলিখিত যৌগগুলো কি কি দিয়েছি আমি? C এর যোজ্যতা 4, সি এর যোজ্যতা, হ্যাঁ, কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এই যোজ্যতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বলা হয়েছে যে তোমরা এই যোজ্যতাগুলো দিয়ে এই যৌগগুলোকে তৈরি করো। যৌগগুলোতে তৈরি করতে গিয়ে আমি প্রথমে হয়তো অ্যামোনিয়া দিয়েছি বা জল দিয়েছি। দেখো, জলের সংকেত তোমরা অলরেডি জানো, H2O। হ্যাঁ, তোমরা জাস্ট জানো যেহেতু, তাহলে ওই H2O আর বলার দরকার নেই। কিন্তু কীভাবে হচ্ছে দেখো, জল মেনলি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, তাই না? তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন আমি লিখছি এইভাবে। কেমন? অক্সিজেনের যোজ্যতা কত বলেছি? 2, হাইড্রোজেনের যোজ্যতা 1। ঠিক আছে? তাহলে আমি কি দেখিয়েছিলাম একটু আগে? এই ক্রস যাবে, তার মানে O1H2, 1টা লেখা হয় না, তাই OH2, জলের সংকেত হচ্ছে OH2। অ্যামোনিয়াতে দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হয় অ্যামোনিয়া। নাইট্রোজেনের যোজ্যতা কত? নাইট্রোজেন যোজ্যতা 3, হাইড্রোজেন যোজ্যতা 1। তার মানে এইটা এখানে যাবে, এটা এখানে যাবে, তাহলে তৈরি হবে কি? NH3। ঠিক তেমনি ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখো, ফসফরাস P আর ক্লোরিনের যোজ্যতা কত? 1। ফসফরাসের 3ও ধরতে পারি, 5ও লিখতে পারি। যখন 3 দিয়ে হবে তখন PCl3 হবে, যখন 4 দিয়ে হবে তখন PCl5 হবে। ফসফিনের ক্ষেত্রেও তেমনি। ফসফিন দেখো, P আর হাইড্রোজেন, মানে ফসফরাস আর হাইড্রোজেন দিয়ে ফসফিন হচ্ছে। ফসফরাসের যোজ্যতা 3, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। তার মানে PH3, এটা এখানে আর এটা এখানে, PH3 হলো। আচ্ছা, আর একটা হচ্ছে নাইট্রোজেন ক্লোরাইড। নাইট্রোজেন ক্লোরাইডও দেখো ঠিক তেমনি, N আর ক্লোরিন যদি নাও, নাইট্রোজেন যোজ্যতা কত বলেছি? 3, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। তার মানে এটা এখানে আসছে, এটা এই, তার মানে NCl3 ইত্যাদি। পরের পার্ট। পরেরটায় রয়েছে নিম্নলিখিত যৌগগুলির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম ফ্লুরাইড, জিঙ্ক অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম সালফাইড, কিউপ্রাস ক্লোরাইড, ফেরিক অক্সাইড, ফেরিক ক্লোরাইড, ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা আমাকে একটু এক এক করে বলুন। অ্যালুমিনিয়াম ফ্লুরাইড। অ্যালুমিনিয়াম ফ্লুরাইড, দেখো অ্যালুমিনিয়াম মানে কি? Al,
এল, ফ্লোরাইড এফ, কেমন তোমার সংকেত বলেছে। তাহলে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এই আমি যে সমস্ত যৌগগুলো এখানে সেট করেছি প্রত্যেকটা হচ্ছে আয়নীয় যৌগ। অ্যালুমিনিয়ামের তড়িৎযোজ্যতা হচ্ছে +3, ফ্লুরিনের হচ্ছে 1, কেমন -1, তার মানে কি হবে, এই একইভাবে +3F মানে AlF3 ইত্যাদি, AlF3। পরেরটা জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড, জিঙ্কেরও 2, অক্সিজেনেরও 2, তার মানে 2 একসাথে থাকছে মানে Z10O, জিঙ্ক অক্সাইড। ওকে, পরের পার্ট পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড, KCl, এরও 1, এটাও -1, তার মানে একই সাথে KCl। তারপর একটা ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের আমি দেখিয়েছি একটু আগে +2, অক্সিজেন হচ্ছে -2, তাহলে তৈরি করছে কি CaO, ক্যালসিয়াম অক্সাইড, 2 একই সাথে আছে। সোডিয়াম সালফাইড। সোডিয়ামের হচ্ছে 1, সালফাইডের হচ্ছে 2, তার মানে Na2S, এইভাবে করতে হয় এগুলোকে। আর কিউপ্রাস ক্লোরাইড। দেখো কিউপ্রাস ক্লোরাইড মানে আমি কপারের এক যোজ্যতা নেব, Cu1, আর ক্লোরিনেরও এখানে 1, তাহলে CuCl, কেমন কিউপ্রাস ক্লোরাইড, CuCl। ফেরিক অক্সাইড। ইক আছে, হ্যাঁ, ইক মানে আমি 3 যোজ্যতা নেবো আয়রনের, Fe3, অক্সিজেনের কত 2, তার মানে Fe2O3 ইত্যাদি। আর আছে তারপর হচ্ছে হ্যাঁ ফেরিক ক্লোরাইড। সেই একইভাবে ফেরিক ক্লোরাইড, দেখো Fe3 আর ক্লোরিনের হচ্ছে 1, তার মানে FeCl3। ক্যালসিয়াম বাইকার্বনেট। আচ্ছা, বাইকার্বনেট এখানে হচ্ছে পরমাণু গুচ্ছ মানে মূলক একটা, কেমন বাইকার্বনেটের HCO3-, আর ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে 2+, তার মানে ক্যালসিয়ামের যোজ্যতা 2, এটা হচ্ছে 1 যদি ধরি, তাহলে কি হবে CaHCO3(2) ইত্যাদি। তো আচ্ছা, না আমাদের 8-এর পড়া আপাতত আমরা এখানে শেষ করছি, তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, কিন্তু আপাতত আমাদের সময় হয়ে গিয়েছে, আমরা ক্লাস 9-এ চলে যাব। ক্লাস 9-এর কোন চ্যাপ্টার নিয়ে আজকে আমরা পড়বো নিঃসন্দেহে আমি তোমাদের বলে দেবো। আজকে আমরা পড়বো ক্লাস 9-এর মোলের ধারণা নিয়ে। এটা নিয়ে আমরা পড়াশোনা শুরু করছি। আমরা এই একইভাবে যেমন ক্লাস 8 গেলাম, সেরকম ক্লাস 9-এরও কিছু প্রশ্ন সেট করেছি, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ফোন করতে পারো। আচ্ছা, আমাদের 9ম শ্রেণীর ভৌতবিজ্ঞান অর্থাৎ মোলের ধারণার প্রথম প্রশ্ন রয়েছে, মোল কাকে বলে? দেখো, তোমাদের এই চ্যাপ্টারটা যেটা সিলেক্ট করা হয়েছে খুব ইম্পর্টেন্ট। এটা শুধু 9-এ শিখবে না, ক্লাস 10 এবং পরবর্তীকালে যদি বিজ্ঞান নাও 11, 12 সব ক্ষেত্রেই কাজে লাগবে। শুধু তাই নয়, যে কোনো কর্মক্ষেত্রেও এই জিনিসগুলো বা কম্পিটিটিভ এক্সামও এটা খুব কাজে লাগবে। কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে চলে। কারণ কি, হয়তো কনসেপ্ট ক্লিয়ার হয় না, কিছু বোঝার অসুবিধা থাকে। আমি সেই জন্যই তোমাদের সুবিধার্থে এই চ্যাপ্টারটাকে তোমাদের সামনে আমি আজকে বোঝাবো। দেখো, মূল কনসেপ্টে বলার আগে আমি জানি যে মূল কনসেপ্ট আমরা বুঝবো কি করে। ধরো, তোমরা সাধারণত কি জানো, কোনো সংখ্যা বা পরিমাপ যেমন যদি কলা বলা হয়, কলা কিনতে যাও তাহলে 1 ডজন কলা দাও, কেমন। আবার ডিম কিনতে গেলেও তাই, সংখ্যা হিসেবে তোমরা দেখো। কিন্তু চাল, গম এই সমস্ত যখন কিনতে যাও তখন ওজনে, কেজিতে কেনো বা গ্রামে কেনো ইত্যাদি। সেখানে কিন্তু তুমি সংখ্যায় কিনতে পারবে না যে আমাকে এত সংখ্যা দাও, কারণ অল্প সংখ্যক গ্রামেই প্রচুর গম থেকে থাকে বা প্রচুর চাল থেকে থাকে, কেমন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইগুলোকে সংখ্যা হিসেবে ব্যবহার করতে পারবো না। তাই এই যে রাসায়নিক যৌগ বা মৌলগুলোর ক্ষেত্রে প্রচুর মানে সামান্য পরিমাণ যৌগ বা মৌলে প্রচুর অদৃশ্য
কণা থাকে, মৌলিক অণু বা যৌগিক অণু থেকে থাকে বা পরমাণু থেকে থাকে। কেমন এই অদৃশ্য কণা সংখ্যাটাকে বোঝানোর জন্য বিজ্ঞানীরা কী করলো, মোল কনসেপ্ট নিয়ে আসলো। মোল মানে মোল হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যেটাকে বলা হচ্ছে যেটার মানে হচ্ছে স্তূপ, হিপ বা পাইলস। কেমন মানে অনেকটা পরিমাণ নিয়ে একটা পার্ট। যেমন একটা ছোট্ট উদাহরণ যদি তোমাদের দেওয়া হয়, ধরো তোমরা ব্যাংকে চাকরি করতে গেছো, তোমাদের 4 বস্তা, প্রথম বস্তাতে 5 টাকার কয়েন আছে 1 বস্তা, একটাতে আছে 10 টাকার কয়েন, একটা 2 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন। তোমরা কি করছো, প্রথমে কি করবে, একটা একটা করে ব্যাগ থেকে বা বস্তা থেকে খুলে একটা একটা করে কয়েনকে কাউন্ট করবে। সেটা করতে করতে দিন পার হয়ে যাবে। সবথেকে ভালো উপায় কি? সবথেকে ভালো উপায় হচ্ছে প্রথমে একটা কয়েনের ওজন নেওয়া, তারপরে পুরো ওই যে ব্যাগটা যেটা আছে সেই সমেত কয়েনের ওজন নেওয়া। নিলেই মোট কতগুলো কয়েন আছে তোমরা বলে দিতে পারবে। ঠিক তেমনি এই মোলটাও তাই, কোনো ছোট সংখ্যাটাকে বড় হিসেবে দেখানো। যেমন যদি মোলের ডেফিনিশন বলা হয়, কোনো পদার্থের 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে ওই মৌলিক বস্তু কণা মানে কি, অণু, পরমাণু, আয়ন ইত্যাদি। কেমন সংখ্যা 12 গ্রাম C12, মানে কার্বনের কিন্তু দুটো আইসোটোপ আছে, C12, তিনটে আইসোটোপ, দুটো আইসোটোপ C12 C13 বা C13 বলছে C12 আইসোটোপের 12 গ্রাম কার্বনের মোট যত সংখ্যক পরমাণু থাকে তার সমান। কি বললাম? বলছি কোনো পদার্থের 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে ওই মৌলিক বস্তু কণার কি আছে, মৌলিক বস্তু কণা, অণু, পরমাণু, আয়ন ইত্যাদি। সংখ্যা 12 গ্রাম C12 কার্বন পরমাণুতে মোট যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তার সমান। কেমন বোঝাতে পারলাম? পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? অ্যাভোগাড্রো ধ্রুবকের একক কি? অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। দেখো তারপরেই আসি অ্যাভোগাড্রো সংখ্যা। তোমরা জানো ছোটোবেলা থেকেই হয়তো অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। কাকে বলে অ্যাভোগাড্রো সংখ্যা একটু বলি। দেখো 1861 সালে মিলিক্যান প্রথম এটাকে মেজার করে দেখানো হয় যে একটা সংখ্যা কার্বনের C12 পরমাণুর C12 আইসোটোপের মোট যত সংখ্যক কার্বন পরমাণু আছে তার সংখ্যাটা হচ্ছে 6.022 × 10⁻23। ওকে, দেখুন সেই ক্ষেত্রে কোনো 1 মোল পদার্থে যত সংখ্যক উপাদান গঠনকারী, 1 মোল পদার্থে যত সংখ্যক উপাদান গঠনকারী, কি উপাদান গঠনকারী, একটা মৌলের উপাদান কি কি, অণু, পরমাণু হতে পারে। উপাদান গঠনকারী অণু, পরমাণু, মৌলিক বস্তু কণা উপস্থিত থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। বুঝলে? 1 মোল পদার্থে মোট যত সংখ্যক মৌলিক উপাদান পরমাণু, উপাদান মানে মৌলিক অণু, পরমাণু ইত্যাদি উপাদান গঠনকারী মৌলিক বস্তুকণা উপস্থিত থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এর মান কত? এর মান হচ্ছে 6.022 × 10⁻23। আচ্ছা, এর এককটা কি? এর একক হচ্ছে মোল ইনভার্স। অ্যাভোগাড্রো ধ্রুবকের একক মোল ইনভার্স। কেমন? আচ্ছা, গুরুত্বটা কি? অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্বটা কি? আমরা কেন শিখবো এটাকে, অ্যাভোগাড্রো সংখ্যাটাকে কেন ব্যবহার করব? দেখো গুরুত্ব যদি বলতে হয় তাহলে দেখো এই যে অণু, পরমাণু মানে সামান্য পরিমাণ এই রাসায়নিক পদার্থ, যদি রাসায়নিক পদার্থে প্রচুর সংখ্যক অণু পরমাণু আছে, কেমন প্রচুর সংখ্যক অণু পরমাণু আছে, কল্পনাতীত বা তোমার এটা মেজার করা যায় না প্রপারলি, কেমন সঠিকভাবে মেজার করা যায় না। সামান্য পরিমাণ রাসায়নিক পদার্থতে প্রচুর সংখ্যক অণু, পরমাণু ইত্যাদি থাকে। তাহলে এটাকে মেজার করার জন্য কি ব্যবহার করব?
এক অ্যাভোগাড্রো সংখ্যা, দুই হচ্ছে মোল। হ্যাঁ, অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোল, যেটা এই যে তোমার আণুবীক্ষণিক যে পার্টিকেলগুলো আছে, আণুবীক্ষণিক পার্টিকেল মানে ওই অণু পরমাণু যেগুলো আমরা খালি চোখে দেখি না বা দেখতে পাই না, কেমন, বা সাব মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, যেটা আমাদের পৃথিবীতে সাব মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, আণুবীক্ষণিক যে পার্টিকেলগুলো আছে, সেই আণুবীক্ষণিক পার্টিকেলের সাথে তোমার ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড মানে যে রাসায়নিক পদার্থের যে ভরের সাথে যে সম্পর্ক স্থাপন করা হয়, হ্যাঁ, তার জন্যই আমরা এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে শিখব, অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোল সংখ্যা দুটোকেই। তাহলে একটা উদাহরণ যদি দিই, যদি বলা হয় যে 1 মোল প্রোটিনে অণুর সংখ্যা কত, তাহলে 1 মোল প্রোটিনে অণুর সংখ্যা ওই একই অ্যাভোগাড্রো সংখ্যক অণু 6.022 ইন্টু 10⁻23। আবার 1 মোল গ্লুকোজে বা 1 মোল কার্বোহাইড্রেটে 1 মোল গ্লুকোজে অণুর সংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23। আমি তোমাদের এখানে কিছু প্রবলেম সেট করেছি, কেমন, সেই প্রবলেমগুলো একটুখানি বোঝো, দেখবে খুব ইজি চ্যাপ্টারটা, বুঝলেই মনে হবে যে খুব ইজি। এটা করার জন্য তখন তোমরা আরও কোথায় কী প্রবলেম আছে এই টাইপের, তখন তোমরা চেষ্টা করবে। দেখো একটা প্রবলেমগুলো কি বলবো? আচ্ছা, প্রথম যে প্রবলেমটা রয়েছে সেটা রয়েছে একটি যৌগে 3.001 ইন্টু 10⁻22 সংখ্যক অণুর ভর 0.85 g হলে মোলের ভর নির্ণয় করো। আমরা এই প্রশ্নতে যাব স্যার, তার আগে একটা ফোন রয়েছে। হ্যাঁ, একদম। হ্যালো, কে রয়েছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি দীপকুমার দে বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি দীপকুমার দে বলছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, বলো বলো। বাঁকুড়া থেকে। বলো। আমার কোশ্চেনটি হলো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন কাকে বলে? আচ্ছা, আমার কোশ্চেনটি হলো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন কাকে ঠিক আছে, বলে? ঠিক আছে, একেবারে শুনতে থাকো। ঠিক আছে। দেখো এই যেহেতু তুমি এই কোশ্চেনটা করেছো, এটা কিন্তু এর মধ্যে নয়, তো আমি বলে দিচ্ছি আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে। আইসোটোপ, আইসো মানে হচ্ছে সেম, হ্যাঁ, টোপ, আইসোটোপ, ভালো করে টার্মগুলোকে মনে করে রাখো, দেখবে আর পরবর্তীকালে ভুলবে না। আইসোটোপ, টোপ মিন্স প্রোটন, আইসোটোপ মানে সেম প্রোটনযুক্ত। কী কী দেখো, আমি একটা উদাহরণ দিই, হাইড্রোজেন H11, কেমন, ডয়টেরিয়াম D12, ট্রাইটিয়াম D13। দেখো ট্রোপ মিন্স প্রোটন মানে পরমাণুর নিউক্লিয়াসে সমান সংখ্যক যদি প্রোটন থেকে থাকে, হ্যাঁ, তাকে বলা হচ্ছে আইসোটোপ। দেখো এগুলো হাইড্রোজেন, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম, এগুলো প্রত্যেকেই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। প্রত্যেকের কি পারমাণবিক সংখ্যাটা সমান, পারমাণবিক সংখ্যা সমান। ঠিক তেমনি আইসোবার, আইসোবার মিন্স, দেখো আইসো মানে হচ্ছে সেম, বার মিন্স হচ্ছে মাস মানে ভর সংখ্যা, যাদের যে সমস্ত পরমাণুর ভর সংখ্যাটা সমান তাদের বলা হচ্ছে আইসোবার। কেমন, দেখুন পটাশিয়াম আর ক্যালসিয়াম, দেখো পটাশিয়াম ক্যালসিয়াম এদের দেখো আইসোবার মানে মাস সংখ্যাটা, ভর সংখ্যাটা এক। আর একটা কি বলে আইসোটোন, আইসোটোন, যেমন আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোন মিন্স এই যে আইসোবার মানে মাসের মধ্যে ভর সংখ্যার মধ্যে কি থাকে, দুটো পার্ট, একটা হচ্ছে প্রোটন, একটা নিউট্রন। কেমন, প্রোটন আর নিউট্রন, যেখানে নিউট্রন সংখ্যাটা এক, কেমন, যে সমস্ত পরমাণুগুলোর মধ্যে নিউট্রন সংখ্যাগুলো এক তাদেরকে বলা হচ্ছে আইসোটোন। বুঝতে পেরেছো? তাহলে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আচ্ছা, এবার প্রবলেমে পরের প্রবলেমটা আমরা যাচ্ছি। এসটিপিতে 202 গ্রাম। প্রথম প্রবলেমটা মনে হয়নি। প্রথম প্রবলেমটাই, হ্যাঁ, ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। আমি প্রথম ওইটা বোধহয় হয়নি, না, ফোন ওটা এসে হয়নি, গেল ফোন এসে আচ্ছা গেল। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে ওই প্রবলেমটাতে যাচ্ছি। একটি যৌগের 3.001 ইন্টু 10⁻22 সংখ্যক অণুর ভর 0.85 গ্রাম হলে মোলার ভর নির্ণয় করো। 0.85 গ্রাম। দেখো এত সংখ্যক অণুর ভর, এত সংখ্যক অণুর ভর, কেমন, অণুর ভর এত হলে মোলার ভর নির্ণয় করো। খুব সোজা। আমি
একটুখানি বলি তোমাদের মোল, মোল কাকে বলে তার সাথে কিছু সম্পর্ক আছে। দেখো মোল মানে হচ্ছে ওজন, ওজন বাই আণবিক ওজন, আণবিক ওজন। কেমন? মোল সমান ওজন বাই আণবিক ওজন সমান ওজন বাই পারমাণবিক ওজন, পারমাণবিক ওজন, ওকে, সমান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু সমান 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণু সমান 22.4 লিটার এসটিপিতে সমান 22,400 মিলিলিটার এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। দেখো মোলের সাথে কতগুলো সম্পর্ক স্থাপন করা হলো। এক হচ্ছে মোল সমান ওজন বাই আণবিক ওজন সমান ওজন বাই পারমাণবিক ওজন সমান 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু সমান 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণু সমান 22.4 লিটার এসটিপিতে সমান 22,400 মিলিলিটার এসটিপিতে। তাহলে এবার প্রথম প্রবলেমটাতে দেখো 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু ভর যদি এত গ্রাম হয় তাহলে মোলে প্রকাশ করতে হবে মোল কত, মানে 1 মোল কত। দেখো তাহলে এত সংখ্যক অণুর ভর এত গ্রাম, হ্যাঁ না? তাহলে একদম ঐকিক নিয়মে করো 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক, আমি করে দিচ্ছি তোমরা ক্যালকুলেশন করবে বাড়িতে, সংখ্যক অণুর ভর কত গ্রাম? 0.85 গ্রাম, তাই না? তাহলে একটি অণুর ভর কত হবে? সমান 0.85 বাই 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22 গ্রাম। আর অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর কত? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণুর ভর 0.85 কেমন ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22। বোঝা গেল? এটা বাড়িতে ক্যালকুলেট করবে, দেখবে এইটা যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে মোল, এটা যেটা বার করা হচ্ছে সেটাই হচ্ছে মোল। কারণ এই যে আমি বলেছি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু বা পরমাণু যাই হোক সমান 1 মোল, সেটাই এখানে বার করা হলো। পরের কোশ্চেনে, পরের প্রবলেমটাতে একদম পরের প্রবলেমটা রয়েছে এসটিপিতে 202G CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। দেখো এসটিপিতে না, এসটিপিতে 2.2 গ্রাম গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, হ্যাঁ CO2 গ্যাসের আয়তন নির্ণয় করতে বলেছে। আয়তন কত হবে বা ভলিউম কত, কেমন আয়তন কত। তাহলে এই যে আমি ফর্মুলাটা বলে দিয়েছি, দেখো মোল সমান ওজন বাই আণবিক ওজন, ওজন বাই পারমাণবিক ওজন সমান এত সংখ্যক অণু এত সংখ্যক পরমাণু 22.4 লিটার এসটিপিতে 22,400 মিলিলিটার এসটিপিতে। তাহলে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আগে দেখি কার্বন ডাই অক্সাইডের টোটাল এই আণবিক ওজনটা কত। কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন হচ্ছে এখানে কার্বন কত, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 করে, মানে অক্সিজেন 2 ইন্টু 16 সমান 32, তাহলে 32 প্লাস 12 কত হচ্ছে 44 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন 44 গ্রাম, কেমন? তাহলে দেখো 44 গ্রাম মানে কি 1 মোল, 44 গ্রাম 1 মোল। তাহলে আমি এখানে ঐকিক নিয়মটা কি লিখতে পারি? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার, 22.4 লিটার, কেমন? যেটা এই ফর্মুলাতে বলে দিয়েছি।
44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার এইচটিপিতে। ওকে, তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? 22.4 বাই 44 লিটার এইচটিপিতে। আর আমার ছিল কত? 22.2 গ্রাম। 22.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? 22.4 বাই 44 ইন্টু 2.2 লিটার এইচটিপিতে। ওকে, তোমরা ক্যালকুলেশান বাড়িতে করে নেবে। এটা খুব সোজা, এখান থেকে দাও 22.4 তো 2 কাটাকাটি করো, এখানে 10 দিয়ে গুণ করো, এখানেও তাই 10 দিয়ে গুণ করো, এটা 2 দিয়ে কাটো, এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 112 112 মানে সমান 1.12 লিটার 1.12 লিটার এইচটিপিতে। কেমন? এটার ক্যালকুলেশনের এই ক্যালকুলেটরের প্রয়োজন নেই বলে আমি করে দিলাম। পরের আচ্ছা, প্রশ্ন। আমাদের একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? আমি সুস্মিতা নন্দী বলছি। হ্যালো, কে বলছো? আমি নবম শ্রেণীর ছাত্রী সুস্মিতা নন্দী বলছি। বলো। পারমাণবিক ভর কাকে বলে? পারমাণবিক ভর কাকে বলে? আচ্ছা, পারমাণবিক ভর হচ্ছে কোনো পরমাণুর মধ্যে কোনো পরমাণুর যে ভরটাকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে পারমাণবিক ভর। যেমন দেখো, পারমাণবিক ভর আমি একটা তোমাদের দিয়ে দেখাই। পারমাণবিক ভর সমান ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটি C12 কার্বন পরমাণুতে যত সংখ্যক কার্বন পরমাণু আছে, C12 কার্বন পরমাণুতে যত সংখ্যক কার্বন পরমাণু আছে, কেমন? দেখো, পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 মানে 1/12 ইন্টু একটি C12 আইসোটোপের মধ্যে মোট যত সংখ্যক কার্বন পরমাণু রয়েছে, তাকেই বলা হচ্ছে পারমাণবিক ভর। যেমন এখান থেকে তুমি মৌলের একটি পরমাণুর ভর বার করতে পারবে। মৌলের একটি পরমাণুর ভর মানে পারমাণবিক ভর ইন্টু এত। ওকে, পরের পার্ট। পরেরটা রয়েছে 22 গ্রাম CO2-তে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2S এ থাকবে? আচ্ছা, 22 গ্রাম CO2-তে মোট কত গ্রাম অণু আছে, মোট যত গ্রাম অণু আছে ঠিক তত গ্রাম অণু কত সংখ্যক H2S এ? হ্যাঁ, H2S থাকবে। কত সংখ্যক H2S এ থাকবে, এটা হচ্ছে প্রবলেম। কেমন? তাহলে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত আগে বার করি। দেখো, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত? আমি দেখিয়েছিলাম কার্বন ডাই অক্সাইডে CO2 এর আণবিক ওজন কত? 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। ওকে, 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রামে কত হবে অণুর সংখ্যা? 6.022 ইন্টু 10⁻23 বাই 44। 22 গ্রামে কত পেয়ে যাব? 22 গ্রামে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 22 বাই 44। তার মানে 44 মানে 2 দিয়ে যদি কাটা হয় তাহলে এখানে হচ্ছে 3.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। এত সংখ্যক অণু। তাহলে এত সংখ্যক অণুর
এবার প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নর এত সংখ্যক অণুর H2S এ ভর কত। আমার এখানে সংখ্যাটা বেরিয়েছে এত সংখ্যক অণু, তাহলে এত সংখ্যক অণুর H2S এ ভর কত, তাই না? তাহলে H2S এর একটুখানি দেখি, H2S এর আণবিক ওজন, H2S এর আণবিক ওজন কত আগে বার করি। আমি এটাকে এখানে রেখে দিচ্ছি 3.022, 3.022। H2S এর আণবিক ভর কত, H2S, সালফার কত 32, সালফার হচ্ছে, আচ্ছা এইগুলো একটু মনে রাখতে হবে, সালফার 32, অক্সিজেন হচ্ছে পারমাণবিক ওজন 16, কেমন 16, কার্বন 12, নাইট্রোজেন 14, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, তোমার আয়রন 56, তোমার পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ম্যাগনেসিয়াম 24, আর তোমার সিলভার 108, এইগুলো একটু মনে রাখবে। তাহলে সালফার 32 আর হাইড্রোজেন 1 করে, তার মানে 2 সমান হচ্ছে কত 34 গ্রাম, 34 গ্রাম। তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক এত সংখ্যক অণুর ভর কত, 34 গ্রাম, 34 গ্রাম। ওকে, তাহলে এত সংখ্যক অণুর ভর 34 গ্রাম। তাহলে একটি সংখ্যক অণুর ভর কত, 34/6.022 ইন্টু 10⁻23 গ্রাম। আর এত সংখ্যক অণুর ভর কত, তাহলে বেরিয়ে যাবে 3.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর 34 ইন্টু 3.022 ইন্টু 10⁻23 বাই 6.022 ইন্টু 10⁻23। এটা কেটে দাও, এখানে 2, 17 দুগুণে 34, মানে 17 গ্রাম। অ্যান্সার হচ্ছে তোমাদের 17 গ্রাম। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 9.5 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের উপাদান অণুগুলির সংখ্যা নির্ণয় করো। আমি একবার বলে দিই, 9.5 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইডে উপাদান অণুগুলির সংখ্যা নির্ণয় করো। 9.5 গ্রাম তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 9.5 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। তাকে MgCl2-র আগে আমি টোটাল ওয়েটটাকে বার করব। ম্যাগনেসিয়াম আমি একটু আগে বলছিলাম, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, Mg হচ্ছে 24, ক্লোরিন হচ্ছে 35 করে, দুটো ক্লোরিন আছে, 35.5 প্লাস 35.5 কত হচ্ছে 71, কেমন? তাহলে 24 প্লাস 71 কত হচ্ছে এখানে 5, আর এখানে 95 গ্রাম। ওকে, 95 গ্রাম। তাহলে 95 গ্রাম MgCl2তে অণু সংখ্যা কত, অণু সংখ্যা কত 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। স্যার 1 মিনিট মতো হ্যাঁ, আছে, হয়ে গেছে। এটাকে সলভ করে দিই। 9 পয়েন্ট, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণুর সংখ্যা কত হবে 6.022 ইন্টু 10⁻23 বাই 95, কেমন? আর 9.5 কত হবে, সেখান থেকে বেরিয়ে যাবে এত অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 95 ইন্টু 9.5 কেটে দিলে দেখা যাচ্ছে এখানে তোমার 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক অণু। এবার এত সংখ্যক অনুযায়ী বেরিয়ে গেল ম্যাগনেসিয়ামে Mg2 প্লাস 2Cl মাইনাস আছে। তাহলে ম্যাগনেসিয়ামের কটা আয়ন আছে, একটা, তাহলে এত সংখ্যকই মানে একটা। আর ক্লোরিন দুটো আয়ন আছে, তাহলে এটা যা বেরোবে ইন্টু 2 সংখ্যক ক্লোরিন আয়ন। বোঝা গেল? একেবারেই। আমাদের সময়ও আজকে এখানে শেষ, স্যারের পড়ানোও শেষ, ওখানে আমাদের এখানে সময়ও শেষ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো বিষয়টি বোঝানোর জন্য। আর তোমাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও অবশ্যই দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ ভালো থাকো এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো।